হোপফুলি ইউ আর ওয়েল। তো আজকে আমরা দেখব যে আমাদের পদার্থ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ। সেটা হচ্ছে তোমাদের 25 নং ক্লাস, এবং 25 নং ক্লাসের সেটা হচ্ছে পার্ট 1। পার্ট টুর মধ্যে আমরা কি রাখছি? পার্ট টুর মধ্যে রাখছি আমরা চলতড়িৎ। তো এখন আমরা পার্ট 1টা শেষ করবো, দেন আমরা পার্ট 2টা দেব। ওকে, তো চলো আমরা প্রথমেই দেখো, এইখানে আমি টপিকস লিখে দিচ্ছি। এইখানে এই অধ্যায়টাকে, অর্থাৎ আমাদের স্থির তড়িৎ অধ্যায়টাকে আমি 5টা টাইপে ভাগ করছি। এই 5টা টাইপের বাইরে সেক বা জিএসটি যাই বলো না, সেকের ক্ষেত্রে তো আসবেই না, আর জিএসটির ক্ষেত্রেও এই 5টা টাইপের বাইরে এই 5টা টাইপ যদি তুমি পড়ো, তাহলে এই অধ্যায়ে আমি বলবো জিএসটির ক্ষেত্রে তোমার 90%-এর মতো কাভার হয়ে যাবে ফর জিএসটি। ওকে, আর বাকি যেগুলো 90% বা তুমি সামহাও 100%ও ধরতে পারো, যদি এজ ইউজুয়াল কোয়েকশনগুলো করে আর কি। ওকে, থিওরি বেস না করে যদি ম্যাথমেটিক্যাল বেস করে, তাহলে তোমার এটা 100%, আর থিওরি বেস করলে তুমি 90 থেকে 95% ধরতে পারো। ওকে, তো এইখানে দেখো কুলম্বের সূত্র, দিস ইজ ইম্পর্টেন্ট। এইখান থেকে সেকে অনেকবার আসছে। দেন হচ্ছে তড়িৎ প্রাবল্য, এইটা জিএসটিতে আসছে। দেন তড়িৎ বিভব সেক জিএসটি দুইটাতেই আসছে। ধারক ধারকত্ব সমবায়, এখান থেকে সেকে অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার বলতে অনেকবার আর কি। আর তড়িৎ দ্বিমেরু, যেখান থেকে সেক 20-21 আসছে। তাইলে এই ছিল 5টা টাইপ এই অধ্যায়ের। তো প্রথমেই দেখো আমরা দেখবো যে কুলম্বের সূত্র। ওকে, আমরা কুলম্বের সূত্র দেব। তো কুলম্বের সূত্র আমরা সবাই জানি। কুলম্বের সূত্রটা কি? যে এফ প্রপোর্শনাল টু Q1/Q2 বাই হচ্ছে আমাদের ডি স্কোয়ার। অর্থাৎ দুইটা বিন্দু আধান, এই ধরলাম একটা, আর এই আরেকটা বিন্দু আধান, ঠিক আছে? তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব, ওকে, এই যে মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম ডি। তাহলে এইটার চার্জের মান Q1, এইটার চার্জের মান ধরলাম আমি Q2। তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এইটাকেই একসাথে লেখা যায় এইটা, বা এইটা যদি আমরা উঠি একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করি, সেটাকে আমি দিলাম সি ইন্টু Q1/Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। শূন্যস্থানে শূন্যস্থানে সি এর ভ্যালু হতো, সি সমান লিখতে পারবা তুমি 1/4 পাই এফসাইলন নট, বা এটার মান লিখতে পারো 9 × 10⁹ ওকে, কি নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। বা এই যে শূন্যস্থানে আমাদের এফসাইলন নটের ভ্যালু, শূন্যস্থানে এফসাইলন নটের ভ্যালু কত আমরা জানি, 8.854 ইন্টু 10⁻12। এইটার ইউনিট কি? এইটার ইউনিট হলো, আচ্ছা এটা কুলম ইনভার্স 2 আর কি। এইটার ইউনিট কি? এইটার ইউনিট হলো কুলম স্কোয়ার পার নিউটন মিটার ইনভার্স 2। ওকে, এপসাইলন নটের ভ্যালু। এখন যদি অন্য কোনো যে কোনো মাধ্যম থাকে, অন্য যে কোনো মাধ্যম যদি থাকে, অন্য কোনো মাধ্যম থাকে, তখন তুমি এই যে এপসাইলন ইউজ করবা। তাহলে এপসাইলন সমান লেখা যায় এপসাইলন নট ইনটু এইখানে কে, এই কেটা হচ্ছে কি আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন যে মাধ্যম, সেই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক উল্লেখ করে দিলে আমরা সেই মাধ্যমের এপসাইলনটা বের করতে পারবো। এটা হচ্ছে চুম্বক প্রবেশসত্তা বা তড়িৎ প্রবেশসত্তা। ওকে, এপসাইলন। আর শূন্যস্থানে তো আর আমরা জানি এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কয়ার পার নিউটন মিটার ইনভার্স 2। ওকে, তার মানে এখন তুমি চাইলে এটাকে লিখতে পারো, দেখো সি বাই হচ্ছে 1/4 পাই এপসাইলন, এটা শূন্য স্থান হোক বা যে কোনো স্থান হোক, এই জন্য আমি এপসাইলন দিলাম। দেন হচ্ছে Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। ওকে, Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। এখন আমরা যখন মেথড করব, তখন আমরা এখানে কি নিয়ে কাজ করব? এখানে শুধুমাত্র চার্জের মান নিয়ে কাজ করব। এখন যদি দুইটাই পজিটিভ থাকে, তাহলে বলবো তাদের মধ্যকার বিকর্ষণ বল বিদ্যমান। আর দুইটাই যদি নেগেটিভ থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তাহলে বলবো যে তাদের মধ্যবর্তী, মানে মধ্যে, তাদের মধ্যে কোন ধরনের বল বিদ্যমান, তাদের মধ্যে হলো যে আমাদের আকর্ষণ বল বিদ্যমান। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এইটা জগতেরই নিয়ম। ওকে, তো যাই হোক, তাহলে এফ সমান আমরা বুঝতে পারলাম, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কুলম্বের সূত্র। এবং কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? কুলম্বের সূত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। আর একটা জিনিস ভুল করতে পারে, দূরত্বের যে জিনিসটা, এটা ভুল করতে পারে। দূরত্ব কিন্তু এই দেখো, এইটার সেন্টার থেকে এইটার সেন্টার পর্যন্ত দূরত্বটাকেই আমাদের ডি হিসেবে কাউন্ট করা হয়, নট এইখান থেকে এইখান, এইখান থেকে এইখান কিন্তু না।
যদি ধরো তাদের একটা ধরো মানে যে ইয়েটা বস্তুটা দেওয়া আছে সেটার যদি আকার একটু বৃহৎ থাকে, দ্যাটস ওয়াই তাদের যদি ব্যাসার্ধ টেসার্ধ দেওয়া থাকে তখন কিন্তু একটু পেচ লাগতে পারে আর কি। সো এই জিনিসটা মাথায় রাখবা যে এই চার্জের সেন্টার থেকে অপর চার্জের যে সেন্টার, এই দূরত্বটাকে অ্যাকচুয়ালি আমাদের ডি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এই হচ্ছে আর কি কুলম্বের সূত্র। আচ্ছা, তাইলে এখন দেখো আমরা কুলম্বের সূত্রের যদি ম্যাথ দেখি, যেটা আসছে দেখো সেক 23-24 আসছে, আবার এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 আসছে। ওকে, তো এখানে কি বলছে দেখো, দুইটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, চার্জ দুইটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত হবে। তার মানে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে, তারপরে চার্জ দুইটির মান কমিয়ে অর্ধেক করা হয়েছে। তার মানে জিনিসটা কি, ধরো মধ্যবর্তী দূরত্ব ধরো ডি 1 সমান ডি ছিল ইনিশিয়াল, দেন তোমার কিউ 1 কিউ 2 সমান চার্জ যেহেতু বলছে এর জন্য কিউ 1 কিউ 2 হচ্ছে সমান কিউ ছিল। তাহলে তাদের মধ্যকার কুলম্ব বল কত হবে, এফ সমান সি ইন্টু কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। হোপফুলি আমরা এটা বুঝতে পারি, ধরো F1 সমানই এটা। আচ্ছা, এখন বলছে কি আমাদের দূরত্ব অর্ধেক করা হয়েছে এবং চার্জ দুইটির মানও কি বলছে আমাদের অর্ধেক করা হয়েছে। তার মানে কিউ কিউ 1 প্রাইম ইজ ইকুয়াল কিউ 2 প্রাইম সমান হচ্ছে কিউ/2। তাহলেই আমাকে বলছে যে আমাদের ইয়েটা কত হবে। তার মানে দেখো F2 সমান আমরা কি লিখতে পারি, সি ইন্টু থাকলো, দেন আমরা লিখতে পারি যে কিউ/2 হোল স্কোয়ার বাই হচ্ছে ডি/2 হোল স্কোয়ার। এটা বুঝছি, কারণ এই যে চার্জের মান কিউ 1 কিউ 2 প্রাইম যদি করি তাহলে যেহেতু ভ্যালু সমান এই জন্যই দুইটা স্কোয়ার হয়ে গেছে, আর এখানে তো আর ডি তো স্কোয়ার ছিলই আমাদের। তার মানে এটা আলটিমেটলি কি দাঁড়াইলো, সি সমান দাঁড়াইলো কিউ² বাই 4, দেন এটা দাঁড়াইলো ডি² বাই 4, এই 1/4 কাটা। তার মানে সি ইন্টু দাঁড়াইলো কি কিউ² বাই ডি²। এইটা ছিল কি আমাদের F1। তার মানে বলছে কি বলের মান কত হবে, বলের মান তোমার ওই F1 এর সমান হবে, মানে বল অপরিবর্তিত থাকবে। আশা করি বুঝতে পারছি এটা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 আসছে এবং সেক 23-24 আসছে। তারপরের যে প্রবলেমটা সেটা আসছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে 18-19। ওকে, এখানে বলছে কি দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব হাফ গুণ করা হলে মধ্যকার বলের পরিবর্তন কত হবে। তার মানে চার্জ টার্জ যা আছে তাই তাহলে, তাহলে এইটা ইজিলি বের করতে পারো, যা আমরা জানি কি এফ প্রপোর্শনাল টু কি 1/d²। ঠিক আছে না? তাইলে দূরত্ব তুমি কি করছো, যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাত, তার মানে দূরত্ব তুমি হাফ গুণ করছো মানে অর্ধেক করছো। তার মানে সেটা কি হবে 1/4²। দ্যাটস ওয়াই আমাদের বলটা কত হবে, 4। তার মানে এখানে ডির ভ্যালু এফ এর ভ্যালু আসে 4 গুণ হয়ে যাবে। দূরত্ব অর্ধেক করলে তোমার বলটা হয়ে যাবে 4 গুণ, তার মানে আনসারটা হবে 4 গুণ। সরি, 4 গুণ হবে। এখন বলছে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে বলের পরিবর্তন কত হবে, কত গুণ হবে। তার মানে বলের পরিবর্তন হবে 3 গুণ। পরিবর্তন হবে কত, 4 - 1 গুণ, দ্যাটস ওয়াই আমরা কত বলতে পারি 3 গুণ। বুঝতে পারছি, যদি বলতো বল কত গুণ হবে তাহলে সেটা আনসার হতো 4 গুণ, যেহেতু বলছে বলের পরিবর্তন কত তাহলে মানে আনসার হচ্ছে 3 গুণ। ওকে, তো হোপফুলি এটা আমরা বুঝতে পারছি, বুঝার কথা। তারপরে দেখো ফার্স্ট ইউনিটে আসছে 24-25-এর প্রবলেমটা, সেটা যদি আমরা একটু দেখি। দেখো 1 কুলম এবং 2 কুলম এর দুইটি চার্জ 1 মিটার ব্যবধানে রাখা আছে। -1 কুলমের একটি চার্জ তাদের মধ্যখানে রাখলে মধ্যবিন্দুতে রক্ষিত চার্জের উপর লব্ধি বল হতো। তার মানে এটার যদি আমি ডায়াগ্রাম একটু তোমাদের বোঝার স্বার্থে আঁকি আর কি। ওকে, তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের 2 কুলমের চার্জ, এইটা হচ্ছে আমাদের 1 কুলমের চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো দেয়া আছে আমাদের কত, 2 মিটার। এখন বলছে তাদের ঠিক মধ্যখানে, ধরো এইখানে ঠিক মধ্যখানে তোমার -1 কুলম চার্জ রাখছো, তাহলে বলছে লব্ধি বল কত হবে। তার মানে এই দুইটার মধ্যে কোন ধরনের বল ক্রিয়াশীল ভাই, এই দুইটার মধ্যে আমাদের আকর্ষণ বল ক্রিয়াশীল। দ্যাটস ওয়াই এই দুইটার বলের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে, ধরলাম আমি এটা F1। এবং এই দুইটার মধ্যে কোন ধরনের বল ক্রিয়াশীল, এই দুইটার মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল, এই দুইটা বলের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে। তার মানে দুইটা বল এই এইখানে উপর যে দুইটা বল আছে তাদের ডিরেকশন কোন দিকে, পরস্পর বিপরীত দিকে। তার মানে লব্ধিটা হবে এই দুইটার বিয়োগফলের সমান।
ওকে, তাহলে তুমি আগে F1 বের করো, দেন F2 বের করো। এখন দেখো, যেহেতু ঠিক মধ্যখানে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার, এই ডিস্টেন্সটাও হচ্ছে আমাদের কত, 1 মিটার। তার মানে F1টা কত হবে? F1টা হবে তাইলে, দেখো সির মানে আমি ডিরেক্ট বসিয়ে যাই, 9 × 10⁹, দেন হচ্ছে 2 × 1। আমরা বলছিলাম সাইন নিব না, জাস্ট কি নিব আমরা, সাইন না নিয়ে জাস্ট ভ্যালুগুলো নিব। দেন হচ্ছে ডি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তার মানে এইটার মান আসবে 18 × 10⁻, এত নিউটন। ওকে, এটার ডিরেকশন, F1 এর ডিরেকশন তার পাইলামই আমরা। দেন F2 সেম 9 × 10⁹, দেন হচ্ছে এইটা হচ্ছে 1 × 1/হচ্ছে 1 স্কোয়ার, তার মানে এটার মান আসবে 8। আর আমাকে বলছে কত, লব্ধি বল, তার মানে এফ নিটটা হবে কত, F1 - F2, কারণ দুইটা ডিরেকশন পরস্পর বিপরীত, এর জন্য মাইনাস হয়েছে। নাইলে কিন্তু ডিরেকশন যদি সেম দিকে হইতো তাহলে প্লাস হইতো। তাহলে 18 × 10⁹ মাইনাস হচ্ছে 9 × 10⁹, তার মানে আনসার হবে 9 × 10⁹ নিউটন। এটাই হচ্ছে আনসার। এখন যদি বল কোন দিকে, সেটা হচ্ছে টুকুলমের দিকে, টুকুলমের দিক বরাবর, -1 থেকে টুকুলমের দিক বরাবর, মানে এই দিকে আর কি। ওকে, তো বোঝা গেল। তো আশা করি আমরা কুলম্বের সূত্র রিলেটেড যে প্রবলেমগুলো, এখন এই প্রবলেমগুলো পারবো, বা অনেকেই পারি, জাস্ট আবার দেখে নিলাম আর কি। ওকে, এই তিনটা টাইপ, যে তিনটা ম্যাথ করাইছে, এই তিনটা ম্যাথ যদি ভালো করে করে তোমরা যদি বার্ষিক কয়ের প্রশ্ন ব্যাংক দেখো, তাইলে আর প্রবলেম থাকবে না। ওকে, এখন তোমার কাছে মনে হইতে পারে যে বার্ষিক কয়ের প্রশ্ন ব্যাংক যদি দেখো, দেখো এই টাইপগুলোই বারবার রিপিট হয়েছে। এখন তোমার কাছে প্রশ্ন হইতে পারে যে একটা ম্যাথ, বা ভাই আপনি তো তিনটা ম্যাথ করাইলেন, এই তিনটা ম্যাথ করার পরে আর ভার্সিটি দেখার কি দরকার আছে? উদয় তো পারবো তো, এই যে অবহেলা করছো, এই অবহেলাটা করবা না। তুমি পারবা তারপরেও তুমি করবা, তুমি পারবা তারপরেও তুমি করবা। কি জন্য করবা, সেটা 18 এপ্রিল সেকের পরীক্ষার হলে বসলেই তুমি এটার আনসার পেয়ে যাবা। কি জন্য? তোমাদের এই ভাই বলছে যে পারা জিনিসটা আবার করো। এখন আসি তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তড়িৎ প্রাবল্য, সো তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করা হয় আমাদের ই দ্বারা। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যা যাই বলো না কেন, সেটা হচ্ছে ই দ্বারা। সো ই সমান আমরা জানি কি, ই সমান আমরা জানি সি ইন্টু, ঠিক আছে, সি ইন্টু কিউ বাই হচ্ছে ডি স্কোয়ার, কিউ বাই হচ্ছে ডি স্কোয়ার। বা এইটাকে চাইলেই তুমি লিখতে পারো, এটা ক্যাপিটাল কিউ দাও, এখানে ক্যাপিটাল কিউ দিয়ে দিই। আচ্ছা, বা তুমি চাইলে এটাকে লিখতে পারো কি, এটাকে চাইলে লেখা যায় আমাদের এফ বাই কিউ। এখন ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এই দুইটার মধ্যে কথা আছে। দেখো, হয়তো বা অনেকে এটা পেস লাগিয়ে দাও, ক্যাপিটাল কিউ হচ্ছে আমাদের সোর্স চার্জ, আর স্মল কিউ হচ্ছে আমাদের টেস্ট চার্জ। এখন কথা হচ্ছে স্মল কিউটা কি, স্মল কিউটা হচ্ছে তুমি এক স্থান থেকে অন্য স্থানে তুমি মুভ করতে পারবা। ঠিক আছে, এই টেস্ট চার্জকে আমরা কি করতে পারি, মুভ করতে পারবো। লাইক দ্যাট, তোমাকে বললো যে 5 নিউটন বল প্রয়োগ করার মানে ধরো 5 কুলম চার্জের উপর তোমার 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে তোমার ইয়ে কত। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি, তাহলে এইটা হচ্ছে স্মল কিউটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ, বা এটাকে আমি মুভ করতে পারি। আর ক্যাপিটাল কিউ হচ্ছে আমাদের সোর্স চার্জ, যার কারণে তোমার তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে। লাইক দ্যাট, ধরো এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে কোন চার্জের কারণে, এই ক্যাপিটাল কিউ এর কারণে। আচ্ছা, আর এইটা, এই স্মল চার্জটাকে, এই স্মল চার্জটা হচ্ছে তুমি এইটাকে মুভ করতে পারবে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে, যে মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে মুভ করতে যে ইয়েটা, ঠিক আছে, চার্জটা, এই চার্জটা হচ্ছে তোমার স্মল কিউ। হোপফুলি আমি এইখানে বুঝাইতে পারছি যে আমাদের ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর ডিফারেন্সটা। ওকে, আচ্ছা, যাই হোক। আর সির পরিচয় তো আগেই দিলাম, যদি শূন্যস্থানে হয় তাহলে সেটাও কিন্তু 9 × 10⁻⁹, আদারওয়াইজ সেটা কি হবে, এই যে আমি বলছিলাম। আচ্ছা, তো আমি এখানে সি না দিয়ে, এখানে আমি সি না দিয়ে তোমাদের জন্য বোঝার সুবিধার্থে আমি এটা দিয়ে দিই, 1/4 পাই এফসাইলন, 1/4 পাই এফসাইলন। ওকে, আচ্ছা, এরপরে ফাঁকা জায়গা, হ্যাঁ ফাঁকা জায়গা রাখছি, আচ্ছা যাই হোক। তো এইটা তো আমরা বুঝতে পারলাম। এখন দেখো যে আমাদের কোনো একটা গোলক যদি থাকে, কোনো একটা গোলক, এখানে লিখে রাখো যে গোলকের অভ্যন্তরে, গোলকের অভ্যন্তরে, ঠিক আছে, গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য শূন্য। তড়িৎ প্রাবল্য কি ভাইয়া, তড়িৎ প্রাবল্য শূন্য। বাট কি জন্য শূন্য? কারণ কোনো বড় বলরেখা নাই,
তড়িৎ বলরেখা থাকে না। গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না, বিধায়ী গোলকের অভ্যন্তরে কি আমাদের তড়িৎ প্রাবল্যটা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হয়। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হয়। আচ্ছা, তো আশা করি এইটা আমরা বুঝতে পারছি। ওকে, এখানে বইতে অনেক জায়গায় দেখা যায় আরও ইউজ করছে, তুমি চাইলে আরও ইউজ করতে পারো বা ডিও ইউজ করতে পারো। এখন তড়িৎ প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি। তো তার যদি বলে একটা ভেক্টর সমীকরণ লিখো, ভেক্টর সমীকরণ, তাহলে সেটা কিভাবে লিখবা ভেক্টর সমীকরণ? তাহলে দেখো, ভেক্টর সমীকরণে যদি আমরা এটাকে লিখতে চাই, 1/4 পাই এপসাইলন নট থাকুক, সমস্যা নাই। দেন হচ্ছে কিউ বাই হচ্ছে, আমি আর দ্বারাই প্রকাশ করি, হ্যাঁ সমস্যা নেই, আর কিউব। দেন হচ্ছে এই যে আর ভেক্টর। ওকে, এখানে তুমি একক ভেক্টর দিতে পারো বা ইয়ে দিতে পারো আর ভেক্টর। এই হচ্ছে আর কি তার ভেক্টর রূপ। ভেক্টর রূপ। এখন তড়িৎ প্রাবল্যের ইউনিটটা কি হবে? ইউনিট একক। আচ্ছা, একক আমি এই পৃষ্ঠা লিখে দিই, একক। ওকে, একক তুমি লিখতে পারো নিউটন পার কুলম। নিউটন পার কুলম একক লেখা যায়, নিউটন পার কুলম। তো হোপফুলি আমরা তড়িৎ প্রাবল্য সম্পর্কে বুঝতে পারছি। এখন চলো আমরা ম্যাথ করার ট্রাই করি। দেখো এইখানে কি বলছে, যেটা জিএসটি 22-23 আসছে, এখানে বলছে দেখো, 40 × 10⁻12 কুলম চার্জযুক্ত একটি বস্তু এত মানের সুষম বিদ্যুৎ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থা আছে, বস্তুটির ভর কত কেজি? তার মানে একটা বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে এত চার্জযুক্ত একটা বস্তু এত মানের সুষম বিদ্যুৎ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে, তার মানে তার কি বলছে আমাদের, বস্তুটির ওজন কত। ওকে, তার মানে ঝুলন্ত অবস্থা আছে, ধরো এইখানে একটা বস্তু ঝুলন্ত অবস্থা আছে। তো তার ওজনটা কোন দিকে ক্রিয়াশীল থাকবে ভাইয়া? তার ওজনটা থাকবে হলো গিয়ে আমাদের নিচের দিকে ক্রিয়াশীল থাকবে, নিচের দিকে ক্রিয়াশীল থাকবে ওজনটা। তাহলে এই দেখো, এমজি, ওজন তো এমজি, ওয়ান কাইন্ডস অফ বল। এখন তাকে, তোমার যেহেতু ঝুলন্ত অবস্থা আছে, এখন তাকে ঝুলন্ত অবস্থায় আছে, প্রশ্ন বলছে কি ঝুলন্ত অবস্থায় আছে, তার মানে যদি এইখানে শুধুমাত্র ওজন থাকতো তাহলে বস্তুটা ফাঁস করে নিচে পড়ে যেত। তার মানে অবভিয়াসলি তাকে একটা বাধা দিছে। এই বাধাটা কে দিছে? এই বাধাটা দিছে এইখানে যে চার্জ টার্জ আছে এগুলোর তড়িৎ বলে বাধা দিছে। তার মানে বাধাদানকারী বল হচ্ছে এই দিকে, উপরের দিকে। এই বাধাদানকারী বলটা কে? তা হবে আমাদের তড়িৎ বল, তাহলে তাড়িৎ বল। আচ্ছা, এইটাকে আমি ধরে নিলাম এফজি, আর এইটাকে ধরে নিলাম আমি এফই, ইলেকট্রিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটিক ফোর্স। ঠিক আছে, তাহলে এই দুইটা যখন সমান হবে তখনই ঝুলন্ত অবস্থা রাখতে পারবে। তার মানে আমি বলতে পারি এফ ই ইজ ইকুয়াল এফ জি। ওকে, এফ ই সমান আমরা লিখতে পারি কিউ ই। কিউ তো চার্জ, আর ই তো হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, আর এফ জি হচ্ছে আমাদের এম জি। এখন আমাকে বলছে এমটা বের করার জন্য ভর কত কেজি। তাহলে এমটা আমি সমান লিখতে পারি, দেখো, কিউ ই বাই জি। ফাইন। তাহলে কিউ এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 40 × 10⁻20। আচ্ছা, ইর ভ্যালু কত আমাদের? 4.9 × 10⁻⁴। আর জির ভ্যালু কত ভাই? জির ভ্যালু হচ্ছে আমরা 9.8। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলেই আমাদের আনসারটা হয়ে যাবে। Wait, আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি। হুম, তাহলে এটা আমি বসাই। ওকে, এটা ক্যালকুলেট ছাড়াও তো হয়, হুদাই ক্যালকুলেটর টানলাম। দেখো, 4.9, এটাকে যদি কাটি তাহলে আমরা পাইবো 2, এটাকে যদি কাটি তাহলে পাইবো আমরা কত? 20। তার মানে এটার আনসার হবে এইটা কত? 10 ইনভার্স। তাহলে আনসারটা হবে, এমটা হবে দেখো, 20 × 10⁻⁻16 কেজি, শেষ আনসার। এটা আনসার হচ্ছে 20 × 10⁻16 কেজি। তারপরেও আমি ক্রস চেক দিয়ে দিই, -20, দেন হচ্ছে 4.9 × 10⁻⁴ বাই হচ্ছে 9.8। হ্যাঁ, তাহলে আমাদের আনসারটা অ্যাকুরেট। ওকে, তাহলে সেটা লিখতে পারি 20 × 10⁻16 কেজি, শেষ। এটি হচ্ছে এইটার আনসার। তো ফুলে এটা বুঝতে পারছি আমরা। তারপরে দেখো কি বলছে, একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরে প্রাবল্য এত হলে 1 মিটার দূরে প্রাবল্য কত? এই ম্যাথটা আমি ড্যাম শিওর তোমরা যদি পজ করে করো, যারা যারা এই ক্লাসটা দেখছো তোমরা যদি পজ করে এই ম্যাথটা করো, ড্যাম শিওর 80 থেকে 90% পোলাপাইন তোমরা এই ম্যাথের আনসার ভুল করবা।
চ্যালেঞ্জ নিতে চাইলে নিতে পারো। তুমি এই ভিডিওটা পজ করো, পজ করে তুমি এইটার আনসার বের করো। ঠিক আছে? বের করে দেন আমার আনসারের সাথে মিলাও। দেখবা দেন তুমি এটা ভুল করে বসে আছো। ওকে? ঠিক আছে? ভুল করবা। পিডিএফে লিখে দিই, অনেকেই স্লাইড দেখে জাস্ট, তো তাদেরকেও বলে দিই তারা জাস্ট স্লাইড করবে। কারণ কি এইখানে তুমি যে জিনিসটা করবা, তুমি করবা ঐখিক নিয়মে, যে যে 2 মিটার দূরে প্রাবল্য এত, অতএব 1 মিটার দূরে হচ্ছে 8/2। ঠিক আছে? দ্যাটস টোটালি রং। ওকে? তো প্রাবল্যের কনসেপ্টটা আমরা দেখি বিন্দু চার্জের ক্ষেত্রে। আমরা দেখো ই সমান আমরা দেখছিলাম 1/4 পাই এফসাইলন ইনটু যে কিউ বাই ডি স্কোয়ার। ওকে? বা আর স্কোয়ার, আর স্কোয়ার দিই। তাহলে দেখো চার্জ তো সেম, একটি বিন্দু চার্জ, তার মানে কিউ এর মান তো সেম। ওকে, তার মানে আমরা বলতে পারি চার্জ যেহেতু কনস্ট্যান্ট, তার মানে বলতে পারি ই প্রপোর্শনাল টু কি 1/r স্কোয়ার। অ্যাকচুয়ালি এই লজিকটা এইখানে অ্যাপ্লাই হবে। ওকে? তার মানে আমাকে বলছে দেখো ই 2, তাহলে মানে আমি ই 2/ই 1 সমান আমি কি লিখতে পারি, যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে আমি লিখতে পারি r1/r2 স্কোয়ার। তার মানে ই 2 সমান আমি লিখতে পারি ই 1, দেন হচ্ছে r1/r2 হোল স্কোয়ার। তাহলে ই 1 এর ভ্যালু হতো, ই 1 এর ভ্যালু হচ্ছে 8। ওকে, আর 1 এর ভ্যালু হতো ভাই, আর 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 2, দেন এইটার ভ্যালু হতো হচ্ছে আমাদের 1। তার মানে এটার আনসার হবে 32 নিউটন পার কুলম। এখন দেখো 80 থেকে 90% ভুল হবে, এটা ভুল করছো কি না। তো যারা ভুল করো নাই তারা একটু কমেন্টে করবা, কমেন্ট করবা যে ভাই ভুল করি নাই, রাইট আনসার। জাস্ট কমেন্টে খালি করবা যে রাইট আনসার, রাইট। ঠিক আছে? আমি দেখতে চাই কোন কোন পাপি আছো যারা এটার আনসার রাইট করতে পারছো। ওকে, দেন আসি আমরা তড়িৎ প্রাবল্যের টিক্স। এই তড়িৎ প্রাবল্যের টিক্স লিখে দিছে কি বিপ্লব ভাইয়ার টিক্স। এইটা যে প্ল্যাটফর্মেই থাকো সেই ভাইয়ার টিক্স নামে এটা চালিয়ে দেওয়া হয় আর কি। তো এইটাও আমরা জানি। দেখো এখানে আমি ডায়াগ্রাম এঁকে দিছি, তোমাদের বোঝার সুবিধার্থে একটা ডায়াগ্রাম এঁকে দিছি। ধরো একটা প্লাস, দুইটা সমধর্মী চার্জ যদি থাকে, এখানে আমি মেনশন করে দিয়েছি দুইটা সমধর্মী চার্জ থাকে, এই ভুলটা করা যাবে না ভাই। আমি তোমাদের স্লাইডের মধ্যে মেনশন করে দিই, তারপরে তোমরা পরীক্ষার হলে গিয়ে এই ভুলটা করো। তাহলে দুইটা যদি সমধর্মী চার্জ থাকে, তাহলে এই যে কিউ 1 চার্জ থাকে, আমি কিন্তু এইখানে ধরছি কিন্তু কিউ 1 চার্জ থেকে এক্স পরিমাণ দূরে যদি হয়, তাহলে আর সমান লিখতে পারি √/Q2/Q1। যে চার্জ থেকে ধরবা সেই চার্জটা কি ডিভাইডের হিসেবে আছে, তাহলে √/Q2/Q1 + 1। আর যদি বিপরীতধর্মী চার্জ থাকে সেম কাহিনী, কিউ 1 থেকেই আমি ধরছি, তার মানে সেটা হচ্ছে -1। ওকে? সেটা হচ্ছে -1 কিউ 1 চার্জ থেকেই। ঠিক আছে? কিউ 1 চার্জ থেকে আমি 4-5 বার রিপিট করে ফেলছি। এখন হোপফুলি তোমাদের আর ভুল থাকা মানে যারা ক্লাস দেখছো আর কি, তোমাদের ভুলার কথা না। ওকে? বিপরীতধর্মী চার্জ তাহলে এখানে মাইনাস আসবে, সমধর্মী চার্জ তাহলে প্লাস আসবে। ঠিক আছে? তো এইটা ডিরেক্ট বসিয়ে দিবা, কিভাবে আসছে এখন আর দেখার কোনো দরকার নাই। ওকে? কোথায় যদি বলে লব্ধি প্রাবল্য শূন্য হবে, ফর্মুলা হচ্ছে কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে। লব্ধি প্রাবল্য শূন্য, লব্ধি প্রাবল্য শূন্য হবে এরটিক্স। ক্লিয়ার? লব্ধি প্রাবল্য শূন্য হবে এরটিক্স। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নটা বলছে পরস্পর থেকে 3 মিটার দূরে অবস্থিত -3 কুলম এবং -5 কুলম চার্জের সংযোগ রেখার কোথায় প্রাবল্য শূন্য হবে। এখন তোমার ইচ্ছা মতো তুমি Q1 Q2 ধরতে পারো, তোমার ইচ্ছা মতো, আমি এখানে না করবো না। জাস্ট তুমি মান নিয়ে কাজ করবা। ঠিক আছে? তাহলে ধরো এইটাকে তুমি যদি Q1 ধরো, এইটাকে তুমি যদি Q1 ধরো, এইটাকে তুমি যদি Q2 ধরো, তাহলে আমরা ফর্মুলা জানি কি Q1 থেকে এক্স দূরত্বে যদি হয়, যেহেতু দুইটা সমধর্মী চার্জ তার মানে প্লাস আসবে, তাহলে r/√Q2/Q1 + 1। ওকে? তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 3 মিটার, 3। দেন হচ্ছে রোড Q2 এর ভ্যালু কত ভাই 5, Q1 এর ভ্যালু কত আমাদের 3 + 1, তার মানে 3 বাই হচ্ছে এটা ক্যালকুলেট করো, তাহলে যত আসে ততই আনসার। √5 বাই হচ্ছে √3, তার মানে নিচে আসবে 1.29, তার মানে 3 ডিভাইডেড বাই এত। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে আমাদের 2.324 মিটার। কোথা থেকে? -3 কুলম হতে। ঠিক আছে? এটার আনসার হচ্ছে -3 কুলম হতে 2.324 মিটার দূরে তোমার প্রাবল্যটা শূন্য হবে। ঠিক আছে? সো এই টাইপের প্রশ্ন, যে এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এখানে আর আমি কোনো বোর্ড টোড এইগুলো মেনশন করলাম না বা কোনো ইয়েতে, কারণ এই টাইপের প্রশ্ন অহরহ অনেকগুলাতেই আসছে, তোমরা ভার্সিটি দেখলেই পাইবা। এইটাকে তুমি স্টার মার্ক দিয়ে রাখতে পারো, স্টার মার্ক।
এখন দেখো অনেকেই ভাবে যে শর্টকাট, এই শর্টকাটটা শেখার কারণটা কি? এই শর্টকাটটা শেখার একটা কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনে একটা প্রশ্ন আসছে, এই শর্টকাটটা যারা জানে না সে আনসারও করতে পারবে না। বুঝতে পারছে? এই শর্টকাটটা যারা জানে না তারা আনসার করতে পারবে না। দেখি আমরা প্রশ্ন না, প্রশ্ন কি বলছে, দুইটি ধনাত্মক চার্জ Q1 এবং Q2, যেহেতু সমধর্মী চার্জ বলেই দিছে দুইটা ধনাত্মক চার্জ, দ্যাটস ওয়াই সমধর্মী চার্জ, Q1 এবং Q2 পরস্পর হতে d দূরত্বে অবস্থিত। আমরা বলছে Q1 এবং Q2 এর মান 16 হলে, Q1 বাই Q2 এর মান 16 হলে তোমাকে বলছে Q1 হতে কত দূরে প্রাবল্য শূন্য হবে। Q1 হতে কত দূরে প্রাবল্য শূন্য হবে। এখানে দেখো Q1 বাই Q2 সমান দিছে 16, যেহেতু Q1 হতে বলছে, তার মানে আমাদের লাগবে হচ্ছে Q2 বাই Q1 এর ভ্যালু। তাহলে Q2 বাই Q1 এর ভ্যালু কত পাইবো আমরা? 1/16। আমি আগেই বের করে রাখলাম কারণ আমাদের লাগবে এটা। এখন Q1 হতে দূরত্ব, যেহেতু Q1 হতে দূরত্ব x সমান আমরা কি জানি, x সমান আমরা যেহেতু মধ্যবর্তী দূরত্ব d দিছে, d রুট ওভার দেখো Q2 বাই Q1 প্লাস 1, যেহেতু সমধর্মী চার্জ এর জন্য প্লাস। তার মানে দেখো d রুট ওভার 1/16 প্লাস 1। এই জন্যই আমি আগেই বের করে রাখছি Q2 বাই Q1। এখন Q1 হতে দূরত্ব, এজন্য Q1 নিচে, যদি Q2 থেকে দূরত্ব থাকতো তাহলে Q2 নিচে থাকতো। তো আমরা কি শিখছি? Q1 থেকে শিখছি, অলওয়েজ Q1 থেকেই দিব। তারপরে আমরা ট্রান্সফার করে নেব, কোনো সমস্যা নাই। তার মানে 1 বাই হচ্ছে 1/4 প্লাস 1, সরি এটা 1 না, এটা তো d। ওকে, তার মানে এটাকে লিখতে পারি আমরা যে 4d/5। তার মানে আনসারটা হবে 4d/5, ডিরেক্ট ভ্যালু। তাহলে আমরা প্রপার আনসার পাইতাম, যেহেতু ডি কে ডি হিসেবেই রাখছে, তার মানে আনসারটা হচ্ছে 4d/5। তারপরে দেখো ষষ্ঠ একটা প্রশ্ন, খুব সম্ভবত 16-17 বা সামথিং এই সালের একটা প্রশ্ন। এখানে কি বলছে দেখো, যে 3i+4 যে নিউটন পার কুলম বিদ্যুৎ ক্ষেত্রে আলফা কণার ত্বরণের মান কত? বুঝতে পারছে? আলফা কণার ত্বরণের মান কত? তো এটা বিদ্যুৎ ক্ষেত্র দেয়া আছে। তো এইটা আমরা কিভাবে, যেহেতু ত্বরণ বের করার কথা বলছে, ত্বরণ, তার মানে ত্বরণ বিদ্যুৎ ক্ষেত্র, তার মানে এইখানে যে জিনিসটা হবে দেখো, এম এম এটা বল সমান হচ্ছে আমাদের তাড়িত বল আর কি, রৈখিক বল সমান হচ্ছে তাড়িত বল। এইটা ছাড়া কোনো ওয়ে নাই, কারণ এখান থেকেই তোমার ত্বরণটা বের হবে। এখন এম তো দেয়া নাই ভাই, ঠিক আছে, আমাদের দেয়া আছে বাট এম তো দেয়া নাই। এখন আমরা কি করব? এম যেহেতু দেয়া নাই, এখন যে জিনিসটা করতে পারো তুমি, যেহেতু আলফা কণা মেনশন করে দিছে, তার মানে আলফা কণার তুমি সবকিছু জানো, এম জানো, জানো। তাহলে আলফা কণা, আলফা, ঠিক আছে, আলফা কণার প্রতীক কি? এই যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস 4e। তার মানে আলফা কণার ভর কত? ঠিক আছে, আলফা কণার ভর কত? আমরা জানি আলফা কণার ভর 4। অ্যাকচুয়ালি না, আলফা কণা কয়টা প্রোটন আছে? আলফা কণার প্রোটন আছে হচ্ছে আমাদের দুইটা। ওকে, এবং আলফা কণায় আমাদের প্রোটন দুইটা আছে। আলফা কণার নিউট্রন কয়টা আছে ভাই? আলফা কণার নিউট্রনও আছে আমাদের দুইটা। ওকে, প্রোটন এবং নিউট্রন, আমরা কিন্তু প্রকৃত ভর বের করতে হবে। আমরা এই যে আমরা যে 4 যেটা বলছি সেটা হচ্ছে আপেক্ষিক ভর, ঠিক আছে, 4 যে জিনিসটা বলছে সেটা হচ্ছে আপেক্ষিক ভর, আমাকে কাজ করতে হবে প্রকৃত ভর নিয়ে। আচ্ছা, আলফা কোণের চার্জ দেখি, চার্জ কিউ এখন কত আছে? +2 না? তাহলে 2 ইন্টু একটার জন্য আমরা জানি কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। তার মানে দুইটা আছে, এই জন্য সেটা হবে 3.2 ইন্টু 10⁻19 কুলম। চার্জ গেল কি? এখন আমাদের এম, এমটা আমাদের কি হবে? এমটা হবে দেখো, আলফা কণার প্রোটন কয়টা আছে? তাহলে প্রোটন আছে হচ্ছে গিয়ে আমাদের দুইটা, 2। আচ্ছা, একটা প্রোটনের চার্জ কত? একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.67 ইন্টু 10⁻27, 1.67 ইন্টু 10 ইনভার্স বা 1.6 ইন্টু 10⁻27, 9.11, হ্যাঁ, 1.6 ইন্টু 10⁻27। আচ্ছা, প্লাস, কারণ চার্জ বলতে ওই যে তার কেন্দ্রে যে নিউটন এবং তোমার কি ইলেকট্রন ভর সংখ্যা যে জিনিসটা আছে, okay, এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, ভরটা, আচ্ছা গেল, আমাদের দুইটা কি আছে? আমাদের নিউটন আছে, সরি দুইটা প্রোটন আছে। এখন আমাদের নিউটন কয়টা? নিউটনও হচ্ছে কিন্তু তার 2। তার মানে সেম দাঁড়ায়, এটা 4 ইন্টু দিয়ে দিলেই হইতো 1.675 ইন্টু 10⁻27। তাহলে এইটা ক্যালকুলেট করো, তাইলে আলফা কণার ভরটা পেয়ে যাবে। এটা কিন্তু কেজিতেই আছে। তাহলে 2, আমি ডিরেক্ট 4 ইন্টু 1.67 ইন্টু 10⁻27। তার মানে এটার মান আসে, এম এর মান আসে, আমি এই সাইডে লিখে দিই, এম সমান আসে আমাদের 6.68 ইন্টু 10⁻27 কেজি। আমি 10⁻27 মানে কেজিতেই প্রকাশ করছি। আর ই,
ইর মানটা তুমি বের করতে পারো, কারণ এখানে সবগুলাই যেহেতু স্কেলার, যেহেতু মান বলছে, সেহেতু কে আমি এটা করে বের করলেই হবে। সমান আসবে √3² প্লাস 4² দ্যাটস ওয়াই 5। তার মানে এখন এটা এটা হবে তাহলে বাই হচ্ছে এম। তাহলে এর মান কত? 3.2 ইন্টু 10 ইনভার্স 19। এর মান হচ্ছে 5। আর এম এর মান কত? এম এর মান হচ্ছে 6.68 ইন্টু 10 ইনভার্স 27। তাহলে এখন যা আনসার আসে আর কি, 5 ইন্টু 3.2 ইন্টু 10 ইনভার্স 19 বাই হচ্ছে আনসার। তার মানে এটার আনসার আসে আমাদের 2.39 ইন্টু 10⁸ এম এস ইনভার্স 2। ঠিক আছে, 2.39 ইন্টু 10⁸ এম এস ইনভার্স 2, এইটাই হচ্ছে আলফা কোণার ত্বরণের মান। যেহেতু শাস্ত্রের প্রশ্ন, প্রশ্ন একটু ক্রিটিক্যাল হবে, এইটাই স্বাভাবিক। বাট আমি চেষ্টা করতেছি, বা আমি চেষ্টা করছি যে তোমাদের থেকে এমন কোনো প্রশ্ন আসুক যেটা তোমরা পারবা না। তোমরা যাতে সবগুলো পারো, এই টাইপগুলোর উপর ভিত্তি করে বা এই থিঙ্কিং এর উপর ভিত্তি করেই আমার স্লাইডগুলো তৈরি করা। একটু কঠিন আসুক তাহলেও তোমরা পারবা, ইজি আসলেও তোমরা পারবা, মিডিয়াম আসলেও তোমরা পারবা। অর্থাৎ একটা জিনিস, আমার এই স্লাইডগুলো যদি দেখো, ক্লাসগুলো যদি দেখো, কন্টেন্টগুলো যদি দেখো, তাহলে জিনিসটা হচ্ছে টক জাল মিষ্টির ফ্লেভারটা পাবা তুমি। ওকে, এখন আসো আমরা তড়িৎ বিভব নিয়ে কাজ করব। ঠিক আছে, তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের ফর্মুলা কি? ভি সমান আমরা জানি 1/4 পাই এফসাইলন ইন্টু হচ্ছে ক্যাপিটাল কিউব বাই হচ্ছে আমাদের আর। ঠিক আছে, ক্যাপিটাল কিউব বাই হচ্ছে আমাদের আর। ওকে, ফাইন। বা এটাকে চাইলেই তুমি লিখতে পারো, এটাকে চাইলেই আমরা কি লিখতে পারি, এটাকে চাইলেই আমরা লিখতে পারি যে ভি সমান আমরা লিখতে পারি, সরি, ই আর। বি সমান লিখতে পারি ই আর। ই হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বি সমান লেখা যায় ই আর। ওকে, আচ্ছা। এখন দেখো তড়িৎ বিভব কোন ধরনের রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। ওকে, এর একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, তারপরে বা তুমি লিখতে পারো নিউটন, সরি নিউটন পার কুলম মিটার লিখতে পারো, বা নিউটন মিটার পার কুলম লিখতে পারো, হোয়াট এভার। এই যে ইউনিট, কত ইউনিট লেখা যায়? ভোল্ট। পর তুমি লিখতে পারো, দেখো নিউটন মিটার পার কুলম। ওকে, নিউটন মিটার সমান তুমি জুলও লিখতে পারো, জুল পার কুলম, হোয়াট এভার। অনেক কিছুই লেখা যায়। আচ্ছা, লিখতে চাইলে অনেক কিছুই লেখা যায়। এটা একটা স্কলারশিপ, দ্যাটস ওয়াই তার শুধু মান আছে, কোনো দিক নাই। ঠিক আছে, তার মান আছে, কোনো দিক নাই। তার যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলো না কেন, আমাদের যে স্কেলার রাশি যেই হয়, সাধারণ যে বীজগাণিতিক নিয়ম, এই বীজগাণিতিক নিয়মেই হবে। ওকে, আচ্ছা। তারপরে আরেকটা জিনিস মাথায় রাখবা, ফাঁকা জায়গা আছে তো, হ্যাঁ। চার্জিত গোলকের, চার্জিত গোলকের অভ্যন্তরে বিভব তার পৃষ্ঠ বিভবের সমান। বিভব তার পৃষ্ঠীয় বিভবের সমান, পৃষ্ঠীয় বিভবের সমান, বিভবের সমান। ঠিক আছে, কোনো একটা চার্জিত গোলক যদি থাকে, তাহলে তার অভ্যন্তরে যে বিভবটা সেটা হচ্ছে পৃষ্ঠ বিভবের সমান। বা বিভবের আরেকটা ডেফিনেশন আমি যদি এখানে ফর্মুলা যদি আরেকটা লিখতে চাই, এটা তো একটা গেল। বা বিভবের ফর্মুলা হচ্ছে অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাকে বিভব বলে। অর্থাৎ বি সমান লিখতে পারি আমরা W/Q। এই কিউটা হচ্ছে আমাদের কি, যে ক্যাপিটাল কিউ আগেই বলছিলাম, আবার লিখে দেই। এই ক্যাপিটাল কিউ হচ্ছে আমাদের সোর্স, আর এই স্মল কিউ হচ্ছে কি আমাদের সোর্স চার্জ, CHRG চার্জ, আর এটা হচ্ছে টেস্ট চার্জ। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এখন আমরা প্রবলেম দেখি, যেটা জাহাঙ্গীরনগর 24-25 আসছে। প্রবলেমটা কি, যে কোনো একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে বিভব যথাক্রমে এত 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 দেওয়া আছে। চতুর্থ কৌণিক বিন্দুতে কত মানের চার্জ যুক্ত করা হলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বৈদ্যুতিক বিভবের মান 0 হবে। তো যেহেতু বর্গক্ষেত্র বলে দিছে, বর্গক্ষেত্র, এবার দাও, এখানে আর বোঝানোর দরকার নেই, এখানে বুঝিয়ে টাইম নষ্ট করার কোনো লাভ আছে? শর্টকাট, যদি বর্গক্ষেত্র মেনশন থাকে, ঠিক আছে, বর্গক্ষেত্র যদি মেনশন থাকে,
ঠিক আছে, বর্গক্ষেত্র যদি মেনশন থাকে এইভাবে চতুর্থ কৌণিক বিন্দুতে কত মানের বিভব রাখলে বৈদ্যুতিক কেন্দ্রে বিভব শূন্য হবে? কেন্দ্রে বিভব শূন্যের ক্ষেত্রে জাস্ট মনে রাখবা সামেশন অফ কিউ সমান জিরো। যদি একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা শেপ থাকে, তার কেন্দ্র বিভবের শূন্যের ক্ষেত্রে সামেশন অফ কিউ সমান হচ্ছে কত আমাদের জিরো। তার মানে দেখো 10 প্লাস 18 মাইনাস 12 দেন কিউ সমান জিরো, দ্যাটস ওয়াই কিউ সমান হবে -10 -18 +12। যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আনসার। তাহলে -28 +12, দ্যাটস ওয়াই আনসারটা হচ্ছে -16 কুলম। তার মানে চতুর্থ কৌণিক বিন্দুতে -16 কুলম চার্জ রাখলে তোমার বিভবটা শূন্য হবে। সো এইটাও চালিয়ে দিই আমার নামেই, বিপ্লব বায়ার টেক্স, নিজের নামে। তোমরাও চালাবা ইন ফিউচারে যারা টিচার হবা আর কি, আমার মতো এইভাবে বক বক করবা, তোমরা নিজের নামে চালিয়ে দিবা, কোনো পাপ হবে না এগুলাতে। গুনাহ হইলেও হইতে পারে বাট পাপ হবে না। তো যাই হোক, তো বুঝতে পারলাম। এখন আসো আমাদের এই প্রবলেমটা, এই প্রবলেমে কি বলছে দেখো, ইন্টারেস্টিং একটা প্রবলেম। একটি গোলকের পরিবাহীর ব্যাসার্ধ দেওয়া আছে, তো তাতে 10 কুলম চার্জ প্রদান করা হচ্ছে, বলছে গোলকের কেন্দ্র হতে এত মিটার দূরে বিভব কত। তো তোমরা অনেকেই এই দেখো এই প্রশ্নটা তোমরা 80 থেকে 90% ভুল করবা। এগেইন আরেকটা চ্যালেঞ্জ নিয়ে নাও, ভুল করবা 80 থেকে 90%। ঠিক আছে, ভিডিওটা পজ করো, পজ করে তোমরা এটা আনসার বের করো। আনসার বের করার পরে আমার সাথে আনসার মেলাও, ঠিক আছে? এটাও ভুল করবা 80 থেকে 90%। তো যাই হোক, তো তোমরা যে জিনিসটা করতে পারো, তোমরা দেখো ফর্মুলাটা তো আমাদের দেই আছে, যে 1/, যেহেতু একটি মাধ্যম বলছে মানে 1/4 পাই এপসাইলন নট ইউজ করলা, দেন হচ্ছে কিউ বাই হচ্ছে আর, এই ফর্মুলা অ্যাপ্লাই করলা। কিউ এর ভ্যালু কত বলছে আমাদের 10 কুলম, এবং আর এর ভ্যালু বলছে যেহেতু কেন্দ্র থেকে 0.1, এর জন্য 0.1 বসিয়ে দিবা। দ্যাটস এটা যদি তুমি 0.1 বসাও আর যদি 0.1 বসাও তাহলে ভুল। ওকে, তোমার যে জিনিসটা করতে হবে, কেন 0.1 বসাইলে ভুল দেখো, একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে, আমি যদি এখানে চিত্র আঁকি, একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের, এই যে এইটা যদি কেন্দ্র ধরি তাহলে কেন্দ্র থেকে কত, এই যে 0.5। ওকে, 5 মিটার। এখন বলছে কেন্দ্র থেকে তোমার 0.1 মিটার দূরে, তার মানে এইখান থেকে এতটুকু 0.1 মিটার। তাহলে এটা কি গোলকের অভ্যন্তরে না? এবং আমি বলছিলাম গোলকের অভ্যন্তরে বিভব কার সমান, এই দেখো গোলকের চার্জিত গোলকের অভ্যন্তরে বিভব কার সমান, তার পৃষ্ঠ বিভবের সমান। তার মানে 0.5 মিটার দূরে তার বিভব যা হবে, 0.1 মিটার দূরে তার বিভব সেম হবে। তার মানে এই ক্ষেত্রে আর ভ্যালু হবে 0.5। ঠিক আছে, এটার আনসারটা হবে 0.5 বসিয়ে, নট 0.1। ক্লিয়ার? তার মানে সেটা হচ্ছে 9 × 10⁹ ইন্টু হচ্ছে আমাদের 10 হচ্ছে 0.5। ওকে, তাহলে এটা যদি করি 0.5 মানে 20, 18, 20। আচ্ছা, তাহলে 18 × 10⁻10 ভোল্ট শেষ। এটা আনসার হচ্ছে 10⁻10 ভোল্ট। ওকে, তো যারা যারা চ্যালেঞ্জ দিয়েছিল তোমরা দেখো তো আনসারটা মিলছে কিনা আমার সাথে তোমার। মিললে আবার কমেন্টে বলবা যে আনসার রাইট। ঠিক আছে, আনসার রাইট। ওকে, পরেরটা। এই পরেরটা ম্যাথটা তোমরা সবাই পারার কথা, যারা পদার্থের গাঠনিক ধর্ম ক্লাসটা দেখছো তারা এটা পারার কথা। এই টাইপের ম্যাথটা আমি করাইছিলাম, এই যে ছোটগুলোকে ভেঙে, ছোট একটা ফুটাকে ভেঙে বড় ফুটায় যদি কনভার্ট করি তাহলে কি কি হবে কি কি না, এই জিনিসগুলো দেখাইছিলাম। ঠিক আছে, তো এইখানে এই জিনিসটাই হয়েছে, একটা বৃষ্টির ফুটাকে, ছোট একটা ফুটাকে, দেখি আমরা প্রশ্নটা পড়ি। এই বক বক না করে প্রশ্ন বললেই তো ইফেক্টিভ হবে, যেটা সেক 23-24 আসছে আমাদের। কি বলছে দেখো, যে 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গোলাকার ফুটাকে একত্রিত করে একটি বড় ফুটায় পরিণত করা হয়েছে। যদি প্রতিটি ফুটায় 1 কুলম চার্জ বিদ্যমান থাকে, প্রত্যেকটা ফুটায় যদি 1 কুলম চার্জ বিদ্যমান থাকে, তাহলে বড় ফুটায় বিভব কত? তাহলে প্রথমে আমাদের কিউটা বের করে ফেলি। কিউ সমান হবে, প্রত্যেকটা ফুটায় 64টা ফুটা আছে, তাহলে 64 × 1, দ্যাটস ওয়াই তোমার কিউ এর মান হচ্ছে এইটা। আর আমাকে বলছে কি বড় ফুটায় বিভব কত, তার মানে আমাকে দেখো এইখানে যে 0.2 যেটা দেওয়া আছে এটা কি ছোট ফুটার ব্যাসার্ধ দেওয়া আছে না, তার মানে স্মল আর দেওয়া আছে, স্মল আর সমান দেওয়া আছে 0.02 মিটার। তাহলে তোমাদের মনে হইতে পারে বড় ফুটার ব্যাসার্ধ তাইলে হয়তো বা 64 × 0.02 মিটার হবে, দ্যাটস টোটালি রং। ওকে, তাহলে বড় ফুটার আরটা আমাকে বের করতে হবে, এর এর মান দেওয়া আছে 64। তাহলে এই যে ছোট ফুটা বড় ফুটা একটা কেস পড়ছিলাম আমরা, কিন্তু পদার্থের গাঠনিক ধর্মতে আমরা পড়ছিলাম।
ওকে। সো এইখানের মধ্যে কিন্তু আমি উল্লেখ করে দিছিলাম সেটা কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, যে বড় ফুটার ব্যাসার্ধ দেন ছোট ফুটার ব্যাসার্ধ, এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা আমরা ওইখানের মধ্যে দেখাইছিলাম। তো তোমরা যারা পদার্থের গাঠনিক ধর্ম ক্লাসটা করছো, হোপফুলি সেটা আনসার জানার কথা যে বড় ফুটার ব্যাসার্ধ কি হবে। তবু আমি বলে দিই যে এইভাবে যদি একটা ফুটাকে ভেঙে বা একটা ফুটাকে জোড়া লাগিয়ে এইভাবে করা হয়, বৃষ্টির ফুটা হোক, তাহলে তার ক্ষেত্রে বড় ফুটার যে ব্যাসার্ধটা সেটার ফর্মুলা হচ্ছে আর কিউব সমান হচ্ছে এন ইন্টু স্মল আর কিউব, এন ইন্টু স্মল আর কিউব। ওকে, এইখান থেকেই তুমি আর এর মানটা পেয়ে যাবে। তাহলে আর সমান লিখতে পারি আমরা, দেখো, কিউবিক রুট এন ইন্টু স্মল আর। তাহলে কিউবিক রুট এন এর মান কত, 64, আর এর মান কত আমাদের 0.02। তাহলে এইটার আনসারটা কত আসে, আনসারটা আসে যে কিউবিক রুট কত, রুট 64, 4 × 0.02, তার মানে এইটার আনসারটা আসে 0.08 মিটার। ওকে, তাহলে বড় ফুটার ব্যাসার্ধ পাইলাম, দেন বড় ফুটার মোট চার্জ পাইলাম। এখন তোমার বলছে কত, বিভব কত। তার মানে ভি সমান আমরা জানি কত, 9 × 10⁹ এপসাইলন মান তো দেই আছে, এইটা এইটা যদি থাকে তাহলে আমরা জানি যে 9 × 10⁹ হয়। তাহলে কিউ বাই আর, কিউ এর মান হতো এবং আর এর মান হচ্ছে এইটা। ওকে, 64 হচ্ছে আনসার, ইন্টু হচ্ছে 9 × 10⁹। তার মানে এইটার আনসারটা হচ্ছে 7.2 × 10⁻12 ভোল্ট। তাহলে আমরা কিন্তু ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারছি। ঠিক আছে, তো এই যে এই ফর্মুলাটা আমরা কোথায় পাইছিলাম, এই ফর্মুলাটা পাইছিলাম আমরা পদার্থের গাঠনিক ধর্মতে। ওকে, তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি সবাই, যেটা সেক 23-24 আসছে, অবভিয়াসলি একটু ট্রিকি কোয়েকশনই আসছে। এখন আসো ধারক, ধারকত্ব অ্যান্ড তার সমবায়, দিস ইম্পর্টেন্ট একটা টপিকস। তো ধারকত্ব মানে ক্যাপাসিটেন্স, ধারক কাকে বলে, যে চার্জকে ধরে রাখতে পারে তাকেই বলা হয় ধারক, এবং ধরে রাখার যে ক্ষমতা সেটাকেই বলা হয় ধারকত্ব। তো ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান আমরা লিখতে পারি কিউ বাই বি, বা কিউ সমান লিখতে পারি সিবি। এখন যদি সেটা গোলাকার হয়, কোনো গোলীয় ধারক হয়, তাহলে তার ক্ষেত্রে মানে ফর্মুলা হচ্ছে 4 π ε0 আর। এই যে এপসাইলন নট যদি শূন্য মাধ্যমে থাকে, বাট মধ্যখানে যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে দেয়, কে দিয়ে দেয়, তাহলে কিন্তু এপসাইলন নটের জায়গায় হবে এপসাইলন নট ইন্টু আর। ওকে, বা এই যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ বাই এপসাইলন বাই হচ্ছে ডি। এখানে এটা কি, এটা হচ্ছে পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, আর ডিটা হচ্ছে পাতদ্বয়ের দূরত্ব, পাতদ্বয়ের দূরত্ব, যেহেতু সমান্তরাল পাত ধারক বলছে, ডিটা হচ্ছে পাতদ্বয়ের দূরত্ব। এখন ওই ধারকের মধ্যে সঞ্চিত শক্তির ফর্মুলা কি, হাফ সিবি স্কোয়ার বা হাফ কিউবি বা হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলাগুলো আর কি, এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন দেখো ধারকের সমবায়, ধারকের শ্রেণী সমবায় রোধের ঠিক বিপরীত। ঠিক আছে, রোধের যেটা সমান্তরাল সমবায়ের ফর্মুলা, ধারকের ক্ষেত্রে সেটা শ্রেণী সমবায়ের ফর্মুলা, আর রোধের যেটা শ্রেণী সমবায়ের ফর্মুলা, ধারকের ক্ষেত্রে সেটা সমান্তরাল সমবায়ের ফর্মুলা। এখন দেখো সি ধারকত্বের এন সংখ্যক ধারক যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে এর ফর্মুলা ইজিলি আমরা ব্যবহার করতে পারি, আর সমান্তরাল ফর্মুলা তো গেল এইটা। তাহলে সেক 16, 17 এবং 20, 21 প্রশ্নটা দেখি আমরা। এখানে বলছে কি, যে দুটি সমান ধারকত্বের, তার মানে ধারকত্ব সমান, অর্থাৎ ধরো C1 C2 = C, তাহলে এইটা দ্বারা এইটুকুই বোঝায়। ধারকত্বকে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরাল যুক্ত করলে শ্রেণী এবং সমান্তরাল সংযোগের তুল্য ধারকত্ব কত। ওকে, তাহলে যদি আমরা সমান্তরালে যুক্ত করতাম তাহলে তুল্য ধারকত্ব সিপি, সিপি সমান পাইতাম C/2। আর সরি, সমান্তরালে যদি যুক্ত করতাম তাহলে সিপি সমান পাইতাম আমরা 2C, 2C, এই যে C1 + C2 না, 2C। আর শ্রেণীতে যুক্ত করলে পাইতাম C/2। এখন প্রশ্ন কি বলছে, শ্রেণী এবং সমান্তরাল সংযোগের তুল্য ধারকত্ব অনুপাত কত। তার মানে সিএস প্রপোর্শনাল টু সিপি। তাহলে সিএস সমান আমরা লিখতে পারি কত, C/2, আর সিপি সমান আমরা লিখতে পারি কত, 2C। সি সি ভ্যানিশ, তার মানে সেটা হচ্ছে কত, 1/4। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে 1:4, আনসার হচ্ছে 1:4। ঠিক আছে, এই জন্য এখানে আমি লিখেও রাখছি যে এন সংখ্যক যদি, মানে সি দ্বারকত্ব যেহেতু সমান দ্বারক বলছে, তার মানে দ্বারকত্ব ধরলাম সি, তাহলে এন সংখ্যক আছে, তার মানে C/2 শ্রেণীতে, আর সমান্তরালে তাহলে তো 2C, এই যে C + C মানে হচ্ছে 2C, এই জিনিসটাই আমি বসাইছি।
ওকে, এটা বুঝতে পারলাম হোপফুলি। আচ্ছা, এখন দেখো, সেক 24-25 যে প্রশ্নটা, সেটাই কিন্তু জিএসটি 22-23 আসছে। তোমরা যে পরীক্ষা দাও, কোর্সের যে পরীক্ষা দাও, এখানে দেখো তো আমি 25-26-এর প্রশ্নগুলো ইনক্লুডেড করি, বা 24-25 বলো, বা বিভিন্ন যে পাবলিক ভার্সিটি আসছে রিসেন্টলি, যেগুলো আসছে আফটার করোনা, এই প্রশ্নগুলো আমি এড করি। কি জন্য এড করি? হয়তো বা তোমার নট অনলি শুধু সেক না, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এটাই তারা ফলো করে। তোমরা যদি যারা কুয়েকশন অ্যানালাইসিস করো, তোমরা তারা ভালোই বুঝতে পারবা যে আফটার করোনার পরে যে এতগুলা ভার্সিটির পরীক্ষা হয়েছে, তুমি যদি দেখো জিএসটির ক্ষেত্রে তুমি সবগুলা ভার্সিটির প্রবলেমগুলো যদি তুমি সলভ করে রাখো, তাহলে শিওর দেখো তুমি 80 থেকে 90% শিওর তুমি জিএসটিতেও কমন পাচ্ছ, সেকেও তুমি কমন পাচ্ছ। কারণ স্যাররা প্রবলেম প্রশ্ন যখন তৈরি করবে এর বাইরে, কারণ ওই স্যাররাই তো প্রশ্ন করবে। যেমন সেকেন্ড ক্ষেত্রে প্রশ্ন কে করে? ষষ্ঠের টিচার করে। তো ষষ্ঠের একটা প্রশ্ন আছে, বা ষষ্ঠের টিচার এর আগে জিএসটির কোয়েকশন তৈরি করছে, বা তৈরিতে তারা ইয়েতে আসলো, যে কোয়েকশন কমিটিতে ছিল। তৈরি করুক আর না করুক, কোয়েকশন কমিটিতে ছিল বা কোয়েকশন গুলো দেখছে। তো তারা কি করবে? ওই প্রশ্নগুলোই তো দিবে, জাস্ট মানগুলো চেঞ্জ করে দিতে পারে। যেমন এই যে 124-25 যে প্রশ্নটা এটা আসছে জিএসটি 22-23, এখানে জাস্ট শুধু কি ছিল, ভ্যালুটা চেঞ্জ ছিল, ভ্যালুটা চেঞ্জ, বাট প্রশ্ন সেম। এখানে 2 ফেরাডে দেওয়া ছিল, মনে হয় সেকে 5 ফেরাডে, না জিএসটি তে 5 ফেরাডে ছিল, হোয়াট এভার, যাই হোক। তো বুঝাইতে পারছি আশা করি। তো আমি চেষ্টা করি তোমাদের ওই জিনিসগুলোই দেওয়ার, ঠিক আছে, তোমাদের ওই জিনিসগুলোই আমি দেওয়ার। তো দেখো, 2 মাইক্রোফ্যারাডে ধারকত্বের একটি বর্তনী 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত? তার মানে এখানে কি দেয়া আছে, সি দেয়া আছে আর ভি দেয়া আছে, তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ কত? ওকে, তাহলে সি দেয়া আছে কত, 2 মাইক্রোফ্যারাডে, দ্যাটস ওয়াই 2 × 10⁻⁶ ফ্যারাডে। ওকে, ধারকত্বের ইউনিট কিন্তু ফ্যারাডে। আচ্ছা, আর ভি কত দেয়া আছে? ভি দেয়া আছে আমাদের 2000 ভোল্ট। এখন বলছে কি সঞ্চিত শক্তি, তাহলে হাফ সিভি স্কোয়ার, তাহলে হাফ সি এর ভ্যালু কত আমাদের, 2 × 10⁻⁶ কাটা। তার মানে এটার আনসার আসে 2 জুল, সরি 4। এটার আনসার আসে 4 জুল। শেষ, এই হচ্ছে আনসার। তারপরের প্রবলেম দেখো, এগ্রি যেটা 24-25 আসছে, বলছে কি 2 3, এই প্রবলেমটাই নট এগ্রি, এইটা সেম প্রবলেমটা সেকেও আসছে মেবি 16-17-তে। তো দেখি আমরা এখানে কি বলছে, 236 মাইক্রোফ্যারাডের ধারকত্বের তিনটি ধারককে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ করে দেয়া হলে বর্তনীতে চার্জের পরিমাণ কত? দ্যাটস ওয়াই কিউ বের করো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল তারা শ্রেণীতে যুক্ত করছো, তার মানে তার কি বের করো, তুল্য ধারকত্ব বের করো, তুল্য ধারকত্ব বের করো। তাহলে শ্রেণীতে যেহেতু আছে 1/CS সমান লিখতে পারি 1/2 প্লাস 1/3 প্লাস 1/6। দ্যাটস ওয়াই এটার রেজাল্ট কত আসে আমরা দেখে নিই। তাহলে এটার রেজাল্ট আসে কত আমাদের, 1। ওকে, তাহলে এখন আমরা সিএস এর ভ্যালু কত আসে, তাইলে আমাদের 1 মাইক্রোফ্যারাডে বা 10⁻⁶ ফ্যারাডে। আচ্ছা, এখন কি দেওয়া আছে আমাদের, ভি দেওয়া আছে। ওকে, ভি সমান দেওয়া আছে আমাদের 10 ভোল্ট। এখন আমাকে বলছে কি কিউ এর ভ্যালু, কিউ সমান হোয়াট, কিউ সমান হোয়াট, চার্জের পরিমাণ সমান হোয়াট। তাহলে দেখো ফর্মুলা আমরা দেখো, এই যে আমরা এইখানে দেখছিলাম, চার্জের পরিমাণ আমরা বের করব। আচ্ছা, এই যে সি সমান আমরা জানি কি কিউ বাই ভি, তাহলে কিউ সমান আমরা লিখতে পারি কি তো, সিবি। তাহলে দেখো কিউ সমান, অতএব কিউ সমান লিখতে পারি কত আমরা, সিবি। তাহলে সি এর ভ্যালু কত, 10⁻⁶, ভি এর ভ্যালু কত আমাদের 10। দ্যাটস এটার আনসার হচ্ছে 10⁻⁵ কুলম। চার্জের পরিমাণ হচ্ছে 10⁻⁵ কুলম। ইজি প্রবলেম, ইজি সলিউশন। তারপরে দেখি আমরা এগ্রি 22-23 আরেকটা প্রবলেম। এখানে কি বলছে দেখো, এ ও বি দুইটি সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক বলছে, উভয় পাতের ক্ষেত্রফল দেওয়া আছে এত। ফাইন, এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের, 1.5, যেহেতু ইউনিট সেম আছে এত। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এর ভ্যালু দেওয়া আছে, ডি দেওয়া আছে আমাদের কত, 0.0015 মিটার। ওকে ফাইন, এখন বলছে তার তুল্য ধারকত্ব কত, দুইটি শ্রেণী সমবায়ে যদি যুক্ত করে তাহলে তার তুল্য ধারকত্ব কত। ওকে, আর এপসাইলন নট এর ভ্যালু তো দেই আছে, এটা দেওয়া আছে। তাহলে যেহেতু দুইটাই সমান্তরাল পাত ধারক, দুইটারই তোমার ক্ষেত্রফল সেম, দুইটাই ইয়ে সেম, তার মানে দুইটার ধারকত্ব সেম হবে। তার মানে সি সমান আমরা জানি কত, সি সমান জানি এ এপসাইলন নট বাই হচ্ছে ডি।
ওকে, এ এপসাইলন নট বাই হচ্ছে ডি, তার মানে 1.5 ইন্টু হচ্ছে এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12, দেন হচ্ছে ডির মান হচ্ছে 0.0015। তাহলে এইটা করি আমরা, কত আসে দেখি, 1.5 ইন্টু 8.854 ইন্টু 10 ইনভার্স 12 বাই হচ্ছে আমাদের 0015। তাহলে এটা করলে আমাদের কত আসে ভাই, এটা করলে আসে আমাদের 8.854 ইন্টু 10 ইনভার্স 9। যেহেতু মাইক্রোফ্যারাডে বের করবো, তার মানে 10⁶ দ্বারা গুণ করে ফেলি, ইন্টু 10⁶। তাহলে এইটার মান আসছে দেখো 8.854 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাডে। এখন যেহেতু দুইটা সমান্তরাল বাদ দ্বারা তাদের এরিয়ার ক্ষেত্রফল সেম, মধ্যবর্তী দূরত্ব হাবিজাবি যা আছে সবকিছুই সেম, ঠিক আছে, সবকিছুই সেম, তাহলে তার তুল্য দ্বারা কত, শ্রেণীকে যেহেতু আছে তার মানে তুল্য দ্বারা কত, সি সমান হবে c/2। তার মানে 8.854 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 2। তার মানে টোটাল আনসার হচ্ছে যে 4.427 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাডে। শেষ, এইটাই হচ্ছে আমাদের আনসার। তো বুঝতে পারছি আশা করি এইটা, না বুঝলে বলবা। এখন আসলে তড়িৎ দ্বিমেরু, দিস ইজ লাস্ট টপিক অফ দিস লেসন। ওকে, তড়িৎ দ্বিমেরু কাকে বলে, যখন সমমানের বাট বিপরীতধর্মী চার্জ খুব কাছাকাছি থাকবে তখনই সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। ওকে, তাহলে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান হচ্ছে কিউ ইন্টু 12। এই 12 দ্বারাই কিন্তু অ্যাকচুয়ালি দূরত্ব বোঝায়, এই যে এখানে কিন্তু আমি ইয়ে করে লিখছি, এই যে ডিস্টেন্স, দুইটা চার্জের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 12। তোমরা কিন্তু পরীক্ষায় এই জিনিসটাই ভুল করো, তোমরা হয়তো বা দিয়ে দিল যে দুইটা পাত দেওয়া আছে, ধরো প্লাস কিউ মাইনাস কিউ, তাদের মধ্যবর্তী দূরত্ব 5, তখন তোমরা কি করো, এল এর ভ্যালুটা 5 বসিয়ে দেন 2 দ্বারা গুণ করো, না, দূরত্ব 12 দ্বারাই প্রকাশ করা হয়, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবা, দূরত্ব 12, নট এল, ঠিক আছে, দূরত্ব 12 নট এল। এটা আমি লিখে দিলাম যাতে তোমরা আর ভুল না করো, ঠিক আছে। কালকে যখন পরীক্ষা নিব দেবা এই জিনিসটাই ভুল করবা, আমি লিখে দিলাম, ঠিক আছে। পরীক্ষা যে করবা, দিবা, দেবা যে এই জিনিসটাই ভুল করছো তোমরা। আচ্ছা যাই হোক, এখন তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি। সো এই যে এই ভেক্টরের দিক হয় মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, এই যে এখানে লিখেও দিছে মাইনাস থেকে প্লাসের দিকে ডিরেকশনটা। ওকে, তারপরে এইখানে এই চার্টে যে ফর্মুলাটা আছে টিএমপি, টিএমপি করবা, টিএমপি মানে হচ্ছে টানা মুখস্থ করবা, জাস্ট ফর্মুলা আসবে বসাবা। ওকে, দেখো যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে মানে দ্বিমেরু থেকে যে কোনো বিন্দুতে, ধরো এখানে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে একটা কোণ উৎপন্ন করছে থিটা, এই ক্ষেত্রে প্রাবল্য হবে এই ফর্মুলা, দেন বিভব হবে এই ফর্মুলায়। ওকে, আচ্ছা ধরো দ্বিমেরু অক্ষের উপরে, তখন ফর্মুলাটা হচ্ছে এইটা, মানে থিটার মান যখন 0, আর দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের মানে থিটার মান যখন 90 ডিগ্রি, তখন ফর্মুলা হচ্ছে এইটা। ওকে, এটা টানা মুখস্থ করে ফেলবা, যদিও লেস ইম্পর্টেন্ট বাট মুখস্থ করে রাখবা। ওকে, তাহলে দেখি আমরা সেকেন্ড যে প্রবলেমটা, সেখানে কি বলছে দেখো, শূন্যস্থানে +5 মাইক্রোকুলম এবং -5 মাইক্রোকুলম পরস্পর হতে 1 মিলিমিটার দূরে আছে, তাদের দ্বিমেরু ভ্রামক কত। তার মানে আমরা ফর্মুলা পি সমান জানি কত, কিউ ইন্টু 12, কিউ ইন্টু 12। তাহলে এখানে দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে 5 মাইক্রোকুলম, বা এটাকে তুমি চাইলে লিখতে পারো 5 × 10⁻⁶ কুলম। আচ্ছা 12, এই যে তোমরা যে ভুলটা করো, তোমরা এল সমান ধরে নিবা 1 মিলিমিটার, অ্যাকচুয়ালি না স্যার, এখানে 12 সমানই হচ্ছে 1 মিলিমিটার, তার মানে 1 মিলিমিটার বা 10⁻³ মিটার। তার মানে এটার আনসার হবে 5 × 10⁻⁶, 10⁻³ মিটার। তার মানে 5 × 10⁻৯ কুলম মিটার। শেষ, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এই ভুলগুলা যদি তোমরা, যে এই যে মিস্টেকগুলা বললাম, এই মিস্টেক যদি না করো তাইলে তোমাদের এই অধ্যায়ের ভুল হওয়ার আর কোনো চান্স নাই। যেগুলো বলছি এই যেগুলা যদি মাথার মধ্যে একবারে বিন্দে দিতে পারো, ঢুকিয়ে দিতে পারো মস্তিষ্কের মধ্যে, নিউরনের মধ্যে, তখন পরীক্ষার হলেও ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের স্থির তড়িতের কমপ্লিট ক্লাস। ওকে, দেন আমরা চলতরিৎ আজকে রাতের মধ্যেই পেয়ে যাবা, আজকে রাতে না পাও আশা করি কালকে এই টাইমের মধ্যেই পেয়ে যাবা, সকালের মধ্যেই পেয়ে যাবা, যাতে তোমরা একটা প্রিপারেশন নিয়ে তোমরা কালকে পরীক্ষা দিতে পারো।
ওকে, তো বেস্ট অফ লাক।